নমস্কার, দেশবন্ধু ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। আজ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট websct.co.in এই ওয়েবসাইটে তাদের জেক্সপো এবং ভোকলেট 2021 পরীক্ষার্থীদের জন্য ভর্তির যে কাউন্সিলিং প্রক্রিয়া তার অফিসিয়াল পদ্ধতি তারা শুরু করে দিয়েছে এবং সেই বিষয়ে তারা সমস্ত তথ্য আজ জানিয়ে দিয়েছে কীভাবে করতে হবে এই বছরের অ্যাডমিশন থ্রু কাউন্সিলিং। আমরা এখন দেখে নেব এই ভিডিওটির দ্বারা। আমরা দেখতে পাচ্ছি এখানে কারেন্ট নিউজের মধ্যে অনলাইন কাউন্সেলিং ফর অ্যাডমিশন টু ফার্স্ট ইয়ার অফ ডিপ্লোমা কোর্সেস এই অপশনটি নতুন এসেছে আজ সন্ধ্যেবেলাতেই। আমরা কাউন্সেলিং করার জন্য এই ক্লিক টু ভিজিট অপশনে ক্লিক করব এবং এখনও যারা মেরিট লিস্ট চেক করেনি তাদের র্যাঙ্ক তাদের জন্য এখনও তাদের পূর্ব এই প্রভিশনাল মেরিট লিস্ট ফর অ্যাডমিশন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এখনও তারা ওপেন করে রেখেছে। এবার আমরা দেখে নিই কাউন্সেলিং কীভাবে করতে হবে। ক্লিক টু ভিজিট এই অপশনে আমি ক্লিক করলাম। এখানে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ এরকম একটি পেজ আছে যার প্রথমেই বেশ কিছু বক্স উপরে শো করছে, যার ফার্স্ট বক্সটি হলো কি ডেটস বলতে এই কাউন্সেলিং প্রক্রিয়া কবে কোন তারিখ পর্যন্ত সমস্ত প্রক্রিয়াটি চলবে তার সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে। দেখো প্রথমেই রেজিস্ট্রেশন অ্যান্ড চয়েস ফিলিং এটা শুরু হচ্ছে। রেজিস্ট্রেশন চয়েস ফিলিং আজ অর্থাৎ 24 সেপ্টেম্বর থেকে এটা চলবে 30 সেপ্টেম্বর পর্যন্ত। এই চয়েস ফিলিংয়ের পর ফার্স্ট ফেজ কাউন্সেলিংয়ের যে রেজাল্ট সেটা দেখা যাবে 1 অক্টোবর এই তারিখে। এরপর যারা ফার্স্ট ফেজ কাউন্সেলিংয়ে চান্স পাবে তাদের জন্য এই অ্যাডমিশন বা প্রভিশনাল সিট বুকিং প্রক্রিয়াটি চলবে ফার্স্ট ফেজ কাউন্সেলিংয়ের 1 অক্টোবর থেকে 5 অক্টোবর পর্যন্ত। তারপর শুরু হবে সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ের ডেট হচ্ছে 6 অক্টোবর এবং সেই সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ের রেজাল্ট ডিক্লেয়ার হবে 7 থেকে 11 অক্টোবর পর্যন্ত। ওকে, তার সিট বুকিং হবে। তারপর থার্ড ফেজের কাউন্সেলিং আবার শুরু হচ্ছে 16 অক্টোবর থেকে, যার লাস্ট ডেট অফ অ্যাডমিশন থার্ড ফেজের দেখতে পাচ্ছি 16 অক্টোবর থেকে 23 অক্টোবর পর্যন্ত। এই হলো তোমাদের উল্লেখযোগ্য তারিখ। এই ডেটটি সবাই নোট করে রাখবে। এই ডেটগুলি ভুলে গেলে কিন্তু পরে কারো কোনো প্রবলেম হতে পারে, সেই জন্য বলবো এটি খুব মনোযোগ সহকারে সবাই নোট করে রাখবে। নেক্সট আমরা দেখে নেব তারপরে যেটা দেওয়া আছে লিস্ট অফ পলিটেকনিক্স। পশ্চিমবঙ্গে যে সমস্ত পলিটেকনিক কলেজ আছে সেই সমস্ত পলিটেকনিকের যা ডিটেলস আমরা সেগুলো দেখার জন্য এই অপশনে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই যে একটা এখানে লিস্ট বানিয়ে দেওয়া হয়েছে। প্রথমেই আছে সিরিয়াল নাম্বার অর্থাৎ মোট কলেজের সংখ্যা, আমরা এখানে পরপর স্ক্রল করলেই দেখতে পারবো। নেক্সট হচ্ছে সেই প্রত্যেকটি যে কলেজ আছে পলিটেকনিকের নেম এখানে দেখতে পাচ্ছি, তাদের আলাদা আলাদা শর্ট কোড এখানে দেওয়া আছে, কোন ডিস্ট্রিক্টে কোন পলিটেকনিকটি দেখতে পাচ্ছি এই কলামে। তারপর স্ট্যাটাস, সেটা গভর্নমেন্ট না গভর্নমেন্ট স্পন্সর্ড না প্রাইভেট তার স্ট্যাটাস এখানে লেখা আছে এবং প্রত্যেকটি গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সর বা প্রাইভেট পলিটেকনিকের যে ঠিকানা অ্যাড্রেস সেটা এখানে লেখা আছে এবং এখানে পিনকোড সহ তাদের ডিটেলস আছে। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি এটা প্রথম পেজ। এরপরে অন্যান্য লিস্টগুলি দেখার জন্যই 1, 2, 3, 4 দেখতে পাচ্ছি। এই এক একটি পেজে গিয়ে ক্লিক করলে আমরা পরপর সমস্ত পলিটেকনিক এখানে দেখতে পারবো। ওকে, এবার সিট ইনফরমেশন যেটা অত্যন্ত জরুরি। এটা সকলকে আগে কাউন্সিলিংয়ে বসার আগে অর্থাৎ কাউন্সিলিং শুরু করার আগে এটা সবাইকে ঠিকঠাকভাবে জানতে হবে, কারণ তোমরা তবেই নিজেদের পছন্দ মতো কলেজের লিস্ট বানাতে পারবে। এখানে দেখতে পাচ্ছ যে লিস্টটা দেখাচ্ছে সিট ইনফরমেশন, সেটা হচ্ছে 2020 সালের স্টেট কোটা কাট অফ র্যাঙ্ক 2020। সেখানে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী জেনারেল, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, ফিজিক্যালি চ্যালেঞ্জ, সেই ক্যাটাগরি অনুযায়ী প্রত্যেকটি পলিটেকনিক কলেজে এখানে কলেজের নেম লেখা আছে। দেখো ইনস্টিটিউটের আন্ডারে এগুলো এক একটি কলেজের নেম এবং তাদের আন্ডারে যে ব্রাঞ্চ অর্থাৎ ট্রেড আছে সেই ট্রেডে গত বছর কত র্যাঙ্ক পর্যন্ত কোন ক্যাটাগরিতে সিট লাস্ট বুক হয়েছে তার ডিটেলস এখানে দেওয়া আছে। যেমন একটা উদাহরণ আমি এখানে বলছি, আচার্য জগদীশচন্দ্র পলিটেকনিক যেটা প্রথমেই আছে, এর সিভিল ইঞ্জিনিয়ারিং এই ডিপার্টমেন্টে গত বছর দেখা যাচ্ছে যে টোটাল সিট ছিল সিভিলে 60। এই সিটের জেনারেল ক্যান্ডিডেট এখানে লাস্ট ভর্তি হয়েছে সিভিলে 9100, এসসিতে হয়েছে 16233, এসটিতে হয়েছে 22518 দেখতে পাচ্ছ তোমরা, এবং পিসিতে হয়েছে ফিজিক্যালি চ্যালেঞ্জ 23917। এইভাবে তোমরা যে কলেজে যেখানে ভর্তি হতে চাও সেই কলেজের গত বছরের তথ্য জানতে হলে তোমরা ঠিক এই নিচের 1, 2, 3, 4 এই বা নেক্সট বাটনে ক্লিক করে প্রত্যেকটি কলেজের ডিটেলস পেয়ে যাবে, যার মাধ্যমে তোমরা নিজেদের যে কাউন্সিলিংয়ের জন্য তালিকাটি বানাবে সেটা তোমাদের যাতে আরও সঠিক হয়, কংক্রিট হয়, সেটা সুবিধা হবে। ওকে, এবার আমরা চলে যাব কাউন্সিলিং পদ্ধতির পুরো ডিটেলস। সেই কাউন্সিলিং পদ্ধতি দেখতে পাচ্ছ এখানে প্রথমেই বলা আছে ইম্পর্টেন্ট ইনফরমেশন আন্ডারে যেগুলো দেওয়া আছে সে গুরুত্বপূর্ণ তথ্য। প্রথমে আছে ডিপ্লোমা কোর্সেস অফার্ড, কোন কোন ডিপ্লোমা কোর্স পড়ানো হয়। তোমরা এটা ওপেন করলেই দেখতে পাবে এখানে এই কোর্সগুলি পড়ানো হয়। টোটাল যত পলিটেকনিক আছে বিভিন্ন কোর্সের নাম এবং তাদের শর্ট কোড, ঠিক আছে। তারপরে আছে কাউন্সিলিং প্রসিডিওর। এই কাউন্সিলিং প্রসিডিওর এটাতে ক্লিক করলে তোমরা দেখতে পাবে এরকম একটা নোটিশ দিয়েছে তারা, যেখানে পুরো কাউন্সিলিংয়ের পদ্ধতিটি পুরো বিস্তৃতভাবে বর্ণনা করা আছে। সেটাই আজ আমি তোমাদের আরও সংক্ষেপে এবং সহজভাবে বলে দেওয়ার চেষ্টা করব যাতে করে তোমাদের কাউন্সিলিং করতে সুবিধা হয়। তো প্রথমেই আমরা দেখি যে স্টেপটা বলা আছে স্টেপ 1। এই স্টেপ 1-এর কাজটা কি? স্টেপ 1-এর কাজ হচ্ছে যে অনলাইন রেজিস্ট্রেশন। স্টেপ 1, ঠিক আছে। এই অনলাইন রেজিস্ট্রেশনের
প্রথম যেটা তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে এখানে নিউ রেজিস্ট্রেশন সেকশন থাকবে একটা। নিউ রেজিস্ট্রেশন সেকশনে তোমরা কি করবে, সেখানে তোমরা তোমাদের র্যাঙ্ক অনুযায়ী ওখানে তোমরা পরপর নিজেদের ডিটেলসগুলো দেবে। আমি সেটা বলে দিচ্ছি যে এন্টার অ্যাপ্লিকেশন নাম্বার, এই এন্টার অ্যাপ্লিকেশন নাম্বারটা কোথায় পুট করতে হবে সেটা একটু দেখে নাও। এই যে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, এখানে তোমরা তোমাদের এর আন্ডারে প্রথম যে বক্সটা দেখতে পাচ্ছ এখানে আমি ক্লিক করলাম, এন্টার অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার দেওয়ার পর এই যে সিকিউরিটি ক্যাপচারটি আছে এটি পাশের এই বক্সে পুট করার পর তোমরা প্রসিড অপশনে ক্লিক করলেই তোমরা চলে যাবে তার নেক্সট পেজে। ঠিক আছে, তো তোমরা প্রত্যেকে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার তোমাদের কাছে আছে সেই অনুযায়ী এটা করবে। এরপরে কি কি করতে হবে সেগুলো আমি বলে দিচ্ছি, দেখে নাও। প্রসিড অপশনে যেই ক্লিক করা হয়ে গেল, সাথে সাথে তোমার অ্যাপ্লিকেশনের সময় যে মোবাইল নাম্বারটি ফর্মে তোমরা দিয়েছিলে সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। ওকে, এই ওয়ান টাইম পাসওয়ার্ড যেটি যাবে সেটিকে তোমরা আবার ওই নেক্সট পেজে যেটা শো করবে, এখানে প্রসিডে ক্লিক করার পর যে পেজটা ওপেন হবে সেখানে ওই ওটিপি পুট করার একটি জায়গা থাকবে যেটি তোমার রেজিস্টার্ড মোবাইল নাম্বার আসবে। সেটি পুট করার পর তোমরা সেখানে তোমাদের পূর্বে দেওয়া পার্সোনাল ডিটেলস অর্থাৎ তোমার যাবতীয় তথ্য, তোমার নাম, তোমার বাবার নাম, তোমার বয়স ইত্যাদি সমস্ত কিছু এখানে তোমরা চেঞ্জ করার আরেকবার সুযোগ পাবে। ঠিক আছে, তারপর তোমরা এখানে তোমাদের নিজেদের পছন্দ মতো একটা পাসওয়ার্ড দেবে। যে পাসওয়ার্ডটা দেওয়ার পর তোমরা আপডেট বাটনে ক্লিক করবে। ঠিক আছে, কিন্তু এই পাসওয়ার্ডটা তোমরা দিয়ে অবশ্যই লিখে রাখবে। এটা এরপরে তোমাদের পুরো কাউন্সিলিং প্রসেস আপ টু অ্যাডমিশন ভর্তি হওয়া পর্যন্ত এই পাসওয়ার্ডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তোমরা যখনই নিজের এই ডিটেলস কোনো কিছু দেখতে যাবে, লগ ইন করতে গেলে পাসওয়ার্ডটা ভুলে গেলে কিন্তু চলবে না, তখন সমস্যায় পড়বে। সুতরাং এই পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই লিখে রাখবে এবং কাউকে বলবে না। ঠিক আছে, এটা সবার জন্য একদম পার্সোনাল। ওকে, এবার তোমরা যেটা করবে, চেক ইওর মডিফাইড পার্সোনাল ডিটেলস অ্যান্ড দেন প্রসিড। সেখানে তোমরা পাসওয়ার্ড দেওয়ার পর আপডেট করে দেওয়ার পর তোমরা আরেকবার চেক করে নিতে হবে ফাইনালি যে তোমাদের যে পার্সোনাল ডিটেলসগুলো চেঞ্জ করলে বা চেঞ্জ কারো যদি না করতে হয় আগেরগুলো ঠিক আছে, তো সেটাও ঠিক আছে কিনা একবার চেক করে নেওয়া শেষবারের মতো। তারপরে যখন কনফার্ম বাটনে ক্লিক করে দেবে, কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার পর আর কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে না কোনো ডাটা। এখানে উল্লেখ করে দিয়েছে স্পষ্টভাবে যে এন্টার ডাটা ক্যানট বি এডিটেড, যখন কনফার্ম একবার তুমি ক্লিক করে দেবে। ঠিক আছে, সুতরাং এই জায়গাটুকু একটু সতর্কভাবে তোমরা করবে, সমস্ত কিছু চেক করে নিয়ে হাতে সময় নিয়ে বসবে, তাড়াহুড়ো করবে না। ওকে, নেক্সট হচ্ছে তারপর তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে সাকসেসফুলি। ঠিক আছে, এরপরে তোমাদের নেক্সট কাজ হচ্ছে স্টেপ 2। স্টেপ 2টা কি? স্টেপ 2 হচ্ছে স্টুডেন্ট লগ ইন। এই স্টুডেন্ট লগ ইনটা কি? স্টুডেন্ট লগ ইন হচ্ছে আর বেশি কিছু এখানে করার নেই। স্টেপ 2তে এখানে হচ্ছে তোমরা যখনই এই রেজিস্ট্রেশন করবে, তোমাদের একটা রেজিস্ট্রেশন যে ডিটেলস ওখানে ওদের কাছে জমা পড়লো, সেই একটা পাসওয়ার্ড তোমরা নিজেরা দিয়েছিলে, সেই রেজিস্টার্ড ক্যান্ডিডেট লগ ইন অপশনে গিয়ে ওখানে আমি দেখিয়ে দিচ্ছি কোথায় গিয়ে করতে হবে। এই জায়গায় প্রসিড করার পর এখানের কাজ হয়ে গেল ফার্স্ট রেজিস্ট্রেশন করার জন্য। এরপর তুমি লগ ইন করবে এই সাইন ইন ফর রেজিস্টার্ড ক্যান্ডিডেট, মানে যারা অলরেডি রেজিস্ট্রেশন করে নিয়েছে। অর্থাৎ তুমি এতক্ষণ এর আগে পর্যন্ত স্টেপ 1 যা করে তুমি রেজিস্ট্রেশন করলে, এখন তুমি ওদের ডাটাবেসে তুমি একজন রেজিস্টার্ড ক্যান্ডিডেট হিসাবে আছো, অর্থাৎ তোমার যাবতীয় প্রাথমিক তথ্যগুলো তারা পেয়ে গেছে। এবার তোমার এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা দিতে হবে। এই অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়ার পর তুমি যে পাসওয়ার্ডটা এখানে স্টেপ 1 দিয়েছিলে সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। সেই জন্যই বলেছিলাম পাসওয়ার্ডটা অবশ্যই লিখে রাখবে। তারপর এখানে দেখতে পাচ্ছ দুটো অপশন আছে, লগ ইন আর রিসেট। পাসওয়ার্ড দেওয়ার পর অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়ার পর এই লগ ইন অপশনে ক্লিক করতে হবে। লগ ইন অপশনে যে ক্লিক করার পর যেটা তোমাদের হবে, সেখানে তোমার মাই পেজ বলে তারপর একটা পেজ চলে আসবে। ঠিক আছে, তো অ্যাপ্লিকেশন নাম্বার দিলে ওখানে গিয়ে তারপর পাসওয়ার্ড দিলে তারপর লগ ইন অপশনে ক্লিক করলে, লগ ইন অপশনে যেই ক্লিক করলে এরপরে যেটা থার্ড স্টেপ আসছে সেটা আমি দেখাচ্ছি। থার্ড স্টেপটা হচ্ছে চয়েস ফিলিং। এই চয়েস ফিলিংটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এখানে তোমরা যে কলেজে যে ব্রাঞ্চ বা ট্রেড বা স্ট্রিম নিয়ে পড়তে চাও, সেই যে তালিকাটি তোমরা দেখে দেখে খাতায় আগের থেকে লিখে রাখবে, সেই তালিকা অনুযায়ী এখানে গিয়ে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে চয়েস ফিলিং সেকশনে প্রথমে যাবে। তারপর সেখানে তোমার চয়েস ফিল করার যে নিয়ম সেটা হচ্ছে ইনস্টিটিউট আর ব্রাঞ্চ এই কম্বিনেশন হবে। ইনস্টিটিউট ব্রাঞ্চ কম্বিনেশন কি মানে, প্রথমে তুমি যে কলেজে পড়তে চাও সেই কলেজের নাম, তারপর সেই কলেজে যে ট্রেডটা প্রথমে নিতে চাও সেই ট্রেডটা। যেমন উদাহরণস্বরূপ এখানে দেখো দেওয়া আছে এক্সাম্পল এপিসি পলিটেকনিক, একটা পলিটেকনিকের নাম, তার আন্ডারে যে বিভিন্ন ট্রেড আছে তার মধ্যে কেউ যদি প্রথমে চাই সেই ওই কলেজের মেকানিক্যালে পড়তে চাই, তার জন্য সে মেকানিক্যাল অপশনটা দেবে। ওকে, এইরকম তোমরা যতগুলো কলেজ যতগুলো খুশি তোমাদের পছন্দের পর কলেজ এবং তার আন্ডারে তার যে ট্রেডগুলো নিয়ে পড়তে চাও সেগুলো পরপর সাজাবে। ঠিক আছে, এখানে বলা হয়েছে অ্যাড কম্বিনেশন অফ ইনস্টিটিউট অ্যান্ড ব্রাঞ্চ 1 by 1 অ্যাজ পার ইউর প্রেফারেন্স। যেটা আমি মাত্র বললাম যে একের পর এক এইভাবে তোমরা কলেজ এবং তার ব্রাঞ্চের যে কম্বিনেশনটা পরপর সাজাবে। এটা কিন্তু খাতায় অবশ্যই আগে থেকে তৈরি করে রাখবে, নাহলে করতে বসে অনেক সময় লাগবে সরাসরি ওখানে করতে গেলে। ঠিক আছে, এবার বলা হয়েছে যে এখানে তুমি যত খুশি ম্যাক্সিমাম তুমি যত খুশি তোমার পছন্দ মতো এখানে তুমি চয়েস ফিল করতে পারো। ওকে, এবার তোমার প্রত্যেকটা চয়েস ফিল টোটাল হয়ে যাওয়ার পর তোমাকে অবশ্যই সেভ অপশনে ক্লিক করতে হবে। সেভ ইওর চয়েস, এইটা তোমাকে করতেই হবে। এবার কি বলা হচ্ছে যে টেক প্রিন্ট আউট অফ দ্য চয়েস ফিল্ড বাই ইউ। তুমি যা চয়েস ফিল করলে, তোমার চয়েস ফিলিং যদি হয়ে যায় সম্পূর্ণ মানে কমপ্লিটলি, তখন তোমাকে তার একটি প্রিন্ট আউট নিয়ে নিতে হবে তোমার প্রমাণস্বরূপ। ঠিক আছে, পরে যদি তোমার সাপোজ কোনো গোলমাল হয় তখন তুমি এটা বোর্ডকে জানাতে পারবে, দেখুন আমি দিয়েছিলাম কিন্তু আমার এরকম এখানে প্রবলেম হয়েছে। এই প্রমাণটা না রাখলে কিন্তু তখন তোমার প্রবলেম হয়ে যাবে। ওকে, সেই কারণে এবার হচ্ছে কি
ইউ ক্যান এডিট ইউর চয়েস অ্যাজ মেনি টাইম অ্যাজ ইউ ওয়ান্ট টিল ক্লোজার অফ রেজিস্ট্রেশন। এর মানে হচ্ছে এটাই, যতদিন তোমার এই রেজিস্ট্রেশন অর্থাৎ এই ফার্স্ট ফেজ কাউন্সিলিং যেটা 24 থেকে 30 তারিখ পর্যন্ত আছে, এর মধ্যে তুমি যতবার খুশি তোমার এই চয়েস তুমি চেঞ্জ করতে পারো। অর্থাৎ তুমি ধরো প্রথমে 100টা কলেজ 100টা ট্রেড দিয়েছো, তারপরে মনে হয়েছে যে না আমি যেটা 10 নাম্বার দিয়েছি ওটাকে আমি 5 নাম্বারে দিলে ভালো হতো, 5 নাম্বারে দিতে চাই, তখন তুমি এখানে এডিট অপশনে যাবে। ওখানে যখন পেজ একটা দেখবে থাকবে, যে পেজে কাজটা করবে অপশন থাকবে, এডিট অপশনে গিয়ে তুমি আবার ওই সিকোয়েন্সটা চেঞ্জ করে দিতে পারো। ওকে, এবার কি প্রত্যেকবার এভরি টাইম যখনই তুমি এডিট করবে তারপরেই তোমাকে সেভ বাটনে ক্লিক করে অবশ্যই সেটাকে সেভ করতে হবে। যদি সেভ না করো তাহলে কিন্তু ওদের আগের যে তুমি যেটা সেভ করেছিলে ওদের ডাটাবেসে সেটাই রয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? এবার বলা হয়েছে যখন তোমার মনে হবে যে না আর আমার কিছু করার নেই, ফাইনাল আমি চয়েস ফিল করে দিয়েছি, আর আমি কিছু করতে চাই না, তখন তোমাকে তারপর লক ক্লিকিং, তার জন্য লক বাটন বলে একটা অপশন থাকবে, সেখানে লক বাটনটিতে ক্লিক করে অপশনটিতে ক্লিক করে তোমার ফাইনাল চয়েস ফিলিং কমপ্লিট করে দিতে হবে। তারপর তুমি এই প্রিন্ট আউট নিয়ে নেবে যে তুমি কি কি চয়েস দিলে তার ডিটেলস যা যা হলো সেইভাবে। ওকে, এবার জেনে রাখো যদি তুমি এই লক একবার করে দাও, তারপরে যদি তুমি চাও যে এরপর আমি এডিট করবো না, ভুলে গেছি আর একটাকে চেঞ্জ করতে হতো, লক ক্লিক করে দেওয়ার পর কিন্তু আর কোনোভাবেই তুমি আর চেঞ্জ করতে পারবে না। সুতরাং একটা জিনিস মাথায় রাখবে যে যদি লক না করা থাকে সেক্ষেত্রে ওদের বলা আছে যে অটোমেটিক্যালি এইখান দেখো বলা আছে ইফ এনি ক্যান্ডিডেট ফরগট টু লক, তো সেই ক্ষেত্রে হার চয়েস অর হিজ চয়েস দ্য সিস্টেম উইল অটোমেটিক্যালি লক দ্য সেম আফটার ক্লোজার অফ রেজিস্ট্রেশন। তো রেজিস্ট্রেশন শেষ হয়ে গেলেই তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে, লক হয়ে যাবে। ওকে, তো তোমরা নিজেরা করতে গেলে সব থেকে বেশি যতটা তোমার ভাবনা চিন্তা টাইম নেওয়ার ততটাই নেবে, তারপরেই লক করবে। নেক্সট স্টেপে চলে আসি। নেক্সট স্টেপ হচ্ছে কি সিট অ্যালটমেন্ট। তোমার কাউন্সিলিংয়ে যা করা হয়ে গেল, এরপর এই কাউন্সিলিংয়ে অর্থাৎ চয়েস ফিলিংয়ের কাজ তোমার পক্ষ থেকে শেষ। এরপর যে কাজটা শুরু হবে সেটা হচ্ছে বোর্ডের পক্ষ থেকে। সেখানে তারা সিট অ্যালটমেন্ট মানে তুমি যা চয়েস দিয়েছো তার ভিত্তিতে তোমার র্যাঙ্ক অনুযায়ী তারা তোমাদের প্রত্যেককে কে কোন কলেজে কোন স্ট্রিমে বা ব্রাঞ্চে পেয়েছো সেটা রেজাল্ট হিসাবে তারা জানাবে। তো সেক্ষেত্রে চেক ইউর অ্যালটমেন্ট ইন দ্য রেজাল্ট সেকশন অফ দ্য ওয়েবসাইট। তো তোমাদের কাউন্সিলিং এর রেজাল্ট যেটা 30 তারিখের পর বলা হলো যে 1 অক্টোবর তোমাদের ফার্স্ট ফেজ কাউন্সিলিং রেজাল্ট বেরোবে, সেই দিন থেকে তোমরা দেখতে পারবে ফার্স্ট ফেজ কাউন্সিলিং এর রেজাল্ট। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কি একটা কথা বলা হয়েছে যে ক্যান্ডিডেট হু হ্যাজ বিন অ্যালোটেড এ সিট ক্যান পার্টিসিপেট ইন অটো আপগ্রেডেশন অফ দ্য অ্যালোটেড সিট অর ক্যান অ্যাকসেপ্ট দ্য অ্যালোটেড সিট ফর অ্যাডমিশন। তুমি যে ফার্স্ট তোমার যে চয়েস দিয়েছিলে সেখানে যদি তুমি পেয়ে যাও তাহলে তো ঠিক আছে, তুমি 1 নাম্বার চয়েস দিয়েছো মানে তোমার মনোমতো পেয়ে গেছো, 1 নাম্বার সিলেকশন যদি হয়ে যায়, চয়েস যদি ওরা সিলেক্ট হিসাবে দিয়ে দেয়, যদি দেখা যায় যে না তুমি 2 নাম্বার কি 5 নাম্বার চয়েসটি পেয়েছো, তার মানে তোমার 1 2 যেগুলো উপর দিকে ছিল সেগুলো হয়নি তোমার, অর্থাৎ সেটা তখন একদম পছন্দের অপশনটি তুমি পাওনি, তখন তুমি চাইলে অটো আপগ্রেডেশন, এই অটো আপগ্রেডেশন জিনিসটির দ্বারা তোমরা কি করতে পারবে, তোমাদের আবার চান্স নিতে পারবে কাউন্সিলিংয়ে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে একটা নিয়ম আছে, যদি ফার্স্ট অপশন যেটা দিয়েছিল 1 নম্বরে যেটা দেবে সেটা সবসময় খুব ভাবনা চিন্তা করে দেবে যে ফার্স্ট অপশন যদি একবার পেয়ে যাও তাহলে কিন্তু তুমি আর অটো আপগ্রেডেশনে বসতে পারবে না। সেক্ষেত্রে ওরা বলে দিয়েছে ক্যান্ডিডেটস হ্যাভিং অ্যালোটেড দেয়ার সিট ফার্স্ট প্রায়োরিটি সিট উইল নট বি অ্যালাউড টু পার্টিসিপেট ইন অটো আপগ্রেডেশন। ওকে, এই কথাটা কিন্তু মাথায় রেখো। সুতরাং যে কোনোভাবে আমি এখন যেমন ইচ্ছে হলো কলেজ এবং তার ব্রাঞ্চ ইত্যাদি সিলেক্ট করে দিলাম, তারপরে কিন্তু এইরকম প্রবলেম যখন আসবে আর কিন্তু কিছু করতে পারবো, কারণ আর কোনো এডিটের অপশনই থাকবে না একবার লক করে দেওয়ার পর। ঠিক আছে, এবার হচ্ছে কি যদি এমনও কারো হতে পারে যে কোনো সিটি সে পেলো না ফার্স্ট কাউন্সিলিং রেজাল্টে, তখন তার চিন্তার কোনো কারণ নেই, তারপরে তাকে অপেক্ষা করতে হবে নেক্সট ফেজ কাউন্সিলিং। অর্থাৎ ফার্স্ট ফেজ কাউন্সিলিং রেজাল্ট 1 তারিখে বেরোলো, তারপরে কেউ দেখে যে সেখানে তার কোনো কলেজ সিলেক্ট হয়নি যতগুলো দিয়েছিল, সে কারণে বলা হচ্ছে ম্যাক্সিমাম দেবে, যত আছে তোমরা সবগুলো দিতে পারো। ঠিক আছে, যার যেমন চয়েস সে অনুযায়ী। এরপরে তাদেরকে অপেক্ষা করতে হবে সেকেন্ড ফেজ কাউন্সিলিং, আবার যে তারিখ থেকে অক্টোবরের যে তারিখ থেকে শুরু হবে, যেটা তোমাদের ওই কি ডেটসের মধ্যে লিস্টটা দেওয়া আছে দেখে নেবে, সেখানের পর যেদিন আবার রেজাল্ট বেরোবে সেখানে তোমরা আবার রেজাল্ট দেখবে তোমরা সেকেন্ড ফেজে পেলে কিনা। ঠিক আছে, এইভাবে আরেকটা জিনিস তারা বলে দিয়েছে, যদি প্রত্যেকটা ফেজ কাউন্সিলিং এর যদি কারো সিট অ্যালট হয়, সেই অ্যালটমেন্টের রেজাল্ট তারা থ্রু SMS, ওই রেজিস্টার যে মোবাইল নাম্বার সেখানে তার SMS অর্থাৎ মেসেজ পাঠিয়ে জানিয়ে দেবে যে তুমি এই কলেজে এই স্ট্রিমে পেয়েছো। ঠিক আছে, সুতরাং যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেটিও একটু নিজের নজরে রাখবে যে ওরা কখন মেসেজ পাঠাচ্ছে, ঠিক আছে, বা কি মেসেজ পাঠাচ্ছে সেটার জন্য। নেক্সট স্টেপ হচ্ছে কি যে প্রিন্টিং অফ অ্যালটমেন্ট লেটার। সাপোজ কেউ পেয়ে গেছো কোনো একটি কলেজে তার নিজের পছন্দের ট্রেড, এবার সে সেটিতেই ভর্তি হতে চাও, সেই ক্ষেত্রে তোমাকে ওই অ্যালটমেন্ট লেটারটি অর্থাৎ যেখানে তোমার নাম তোমার ডিটেলস দেওয়া থাকবে, তার নিচে তোমার র্যাঙ্ক থাকবে, সেখানে লেখা থাকবে তুমি কোন কলেজে কোন স্ট্রিমে পেয়েছো, সেই ডিটেলস পুরো একটা পেজে থাকবে, সেই পেজটাকে তোমাদেরকে প্রিন্ট করে নিতে বলছে। ঠিক আছে, এই পেজটা প্রিন্ট করে নেওয়ার পর বলেছে যে ইফ ইউ ডু উইশ টু পার্টিসিপেট ইন অটো আপগ্রেডেশন, তারপর যদি তুমি অটো আপগ্রেডেশনে আবার যদি ইচ্ছুক হও, সেই ক্ষেত্রে তোমাকে করতে হবে কি যে ডিজায়ার টু টেক অ্যাডমিশন টু দ্য অ্যালোটেড সিট আফটার পেমেন্ট অফ ফাইনাল সিট বুকিং। এরপরে তোমার পছন্দের যদি কলেজে পেয়ে যাও তাহলে তো ঠিক আছে, তুমি সিট বুক যদি করতে চাও সেই কলেজে, তখন তোমাকে পেমেন্ট করতে হবে। এই পেমেন্টটা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, UPI এই পদ্ধতিতে তোমাকে সিট বুকটা করতে হবে। ওকে, এরপরে
যদি তুমি অটো আপগ্রেডেশনও করতে চাও, সেক্ষেত্রেও তুমি যা সিট পেয়েছো সেটা পছন্দের সিট না হলেও তুমি সেই সিটটাকে বুক রেখে তারপর অটো আপগ্রেডেশন নিতে পারো। মানে অর্থাৎ তুমি 2 নাম্বারটা পেয়েছো, 1 নাম্বারটা হলে ভালো হতো, তো 2 নাম্বারের সিটটা আপাতত তুমি নিজের বুক রাখার জন্য সেক্ষেত্রেও তুমি একটা পেমেন্ট করতে হবে তোমাকে, যে অটো আপগ্রেডেশনের জন্য এনি প্রভিশন সিট বুকিং ফি থ্রু এখানেও ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইত্যাদির মাধ্যমে তোমাকে সিটটা বুক রেখে তারপর তুমি অটো আপগ্রেডেশন করলে বাই চান্স যদি তুমি তারপর কাউন্সিলিংয়েও এক একটা না পাও বা পুরো প্রসেসেই তোমার যদি 1 নাম্বার সিলেকশন না আসে, তার মানে তোমার 2 নাম্বারটা সবসময়ের জন্যই তোমার জন্য রইলো, যদি তুমি সিটটা বুক করে থাকো, না হলে কিন্তু হবে না। ওকে, সুতরাং এই সমস্ত জিনিসগুলো মাথায় রাখবে। নেক্সট বলা হয়েছে কি, নেক্সট বলা হয়েছে যে স্টেপ 6 পেমেন্ট অফ প্রভিশনাল অর ফাইনাল সিট বুকিং ফি। এই ফাইনাল বা প্রভিশনাল সিট বুকিং এর ক্ষেত্রে প্রভিশনালটা বলছে তাদের জন্য যারা অটো আপগ্রেডেশনে যাবে, অর্থাৎ আবার তারা একটু উপরের পছন্দগুলো যাতে পাই কিনা দেখার জন্য যারা করবে, তাদের জন্য এই প্রভিশনাল সিট বুকিং ফিটা বলা হচ্ছে। ফাইনাল হচ্ছে যারা পেয়ে গেছে পছন্দ, তারা ভর্তি হতে চাই সেই কলেজেই, তারা একদম ফাইনাল পেমেন্ট করে দিতে পারবে এই পদ্ধতিতেই, অনলাইন পদ্ধতি যেগুলো আছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআই ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, এরপরে হচ্ছে কি, এই সিট বুকিং হয়ে যাওয়ার পর সেখানে বলছে কি যে ইফ এ ক্যান্ডিডেট ফেলস টু পে আইদার ফাইনাল সিট বুকিং ফি, যদি কোনো ক্যান্ডিডেট ফাইনাল সিট বুকিং ফিটা যদি জমা না করে, বা প্রভিশনাল সিট বুকিং অটো আপগ্রেডেশন করতে চাই কিন্তু প্রভিশনাল সিট বুকিং ফিসটাও জমা করেনি কিন্তু অটো আপগ্রেডেশন করতে যাচ্ছে, সেক্ষেত্রে তো ক্যান্ডিডেটস ক্যান্সেল হয়ে যাবে অটোমেটিক্যালি। এখন সরাসরি বলা আছে ওখানে কিন্তু তোমাকে ফি পে করতেই হবে, আদারওয়াইজ কিন্তু তুমি তোমার সুযোগ হারিয়ে ফেলবে। ওকে, নেক্সট কি বলছে যে অপটিং ফর অটো আপগ্রেডেশন এন্ড পেমেন্ট দেয়ারফর ডু নট এনশিওর আপগ্রেডেশন অফ দ্য অ্যালোটেড সিট। তুমি অটো আপগ্রেডেশন করছো মানে যে তোমার সেটাই উপরের অপশনই পাবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, কিন্তু যেটা তুমি ফি পে করে রেখেছো, প্রভিশনাল ফিস পেমেন্ট করে যেটা বুক করে রেখেছো, সেটা কিন্তু তোমার হাতে থাকলো। ঠিক আছে, এরপর কি বলেছে, যদি অটো আপগ্রেডেশন সাপোজ পেয়ে যাও, অর্থাৎ তুমি প্রথমে 2 নাম্বার কলেজে পেয়েছিলে, অটো আপগ্রেডেশন করেছিলে, তারপর সিট বুক করে তারপরে 1 নাম্বারে পেয়ে গেছো সেকেন্ড ফেজে বা কি থার্ড ফেজে, তখন তোমার প্রথমে যে কলেজটা পেয়েছিলে সেটা কিন্তু অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে, সেটা এখানে বলা হয়েছে। তখন তোমার লাস্ট যেটা পেলে সেটাতেই তোমাকে ভর্তি হতে হবে। তারপরে কিন্তু যদি চাও যে আমি না আগেরটাতেই ফিরে যাবো, তখন কিন্তু আর করতে পারবে না। অটো আপগ্রেডেশন অর্থাৎ লাস্ট যা তুমি কলেজ বা ট্রেড পাবে সেটাই তোমাকে ফাইনালি সেটাই অ্যাকসেপ্ট করতে হবে। ওকে, সুতরাং এই সমস্ত কাজগুলি তোমরা ভেবে চিন্তে ডিসিশন নিয়ে করবে, তাড়াহুড়ো করে কোনো কিছু করবে না। ঠিক আছে, নেক্সট হচ্ছে স্টেপ 7, যেটা স্টেপ 7-এ দেখতে পাচ্ছি যে সেন্ডিং অফ ডকুমেন্টস ফর ভেরিফিকেশন। এরপরে তোমরা সিট বুক করে দিয়েছো কিন্তু তখনও তোমাদের অ্যাডমিশন প্রসিডিউর পুরোটা কমপ্লিট হচ্ছে না, কারণ তোমরা যা যা তথ্য এতদিন দিয়েছো তার কোনো কিছুই তাদের অফিসিয়ালি তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেনি। সেই কারণে তোমাদেরকে এবার এই যে ডকুমেন্টস কিছু বলে দেওয়া আছে নোটিসের শেষ পর্যন্ত দেখো বুঝতে পারবে, তো সেই ডকুমেন্টসগুলো সমস্ত কিছু তোমাদেরকে পাঠাতে হবে। ঠিক আছে, সেটা কোথায় পাঠাতে হবে কি, তোমাদের যে ফাইনাল অ্যালটমেন্ট লেটার সেখানে সমস্ত কিছু লেখা থাকবে, তুমি যে কলেজে পেয়েছো সেই কলেজের ডিটেলস এবং তাদের যে যা যা ওখানে তথ্য প্রয়োজন, কনসার্ট ইনস্টিটিউটের এখানে বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট অফ দ্য কনসার্ট ইনস্টিটিউট থ্রু এনইএফটি আরটিজিএস এর মাধ্যমে সেই কলেজের কি করতে হবে, ওখানে যে সিট বুকিং করাবো ভর্তির যে ফিজ সেটা তোমাদেরকে এনইএফটি বা আরটিজিএস এর মাধ্যমে দিতে হবে। তারপরে তার যে স্ক্যান কপি, তুমি যেটা এনইএফটি করলে ব্যাংক থেকে ফিজের, সেটার স্ক্যান কপিও তোমাকে পাঠাতে হবে কলেজকে তাদের মেলের মারফতে। সেই ইনস্টিটিউটের নিজস্ব যে মেল আইডি থাকবে সেটা তোমার সব দেওয়া থাকবে অ্যালটমেন্ট লেটারে, সেই মেল আইডি ধরে তোমাদেরকে সেগুলো সেন্ড করতে হবে। ওকে, এরপরে কি বলছে যে এই ক্ষেত্রে বলা হয়েছে যে যখন তোমাদের ফাইনালি যখন সিচুয়েশন আরো নর্মাল হবে, যখন কলেজ খুলবে, সেই ক্ষেত্রে তোমার যখন ফিজিক্যালি রিপোর্ট করতে হবে কলেজে গিয়ে, তখন তোমাদের যা যা স্ক্যান করে এখন ডকুমেন্টস সেন্ড করতে বলেছে সেগুলো সব কিন্তু চেক হবে। যদি সেখানে কেউ কোনো কিছু ডকুমেন্টস যেগুলো এখন পাঠিয়ে রাখছো কিন্তু পরে দেখাতে যদি না পারো, বা যদি দেখা যায় যে অনলাইনে যেটা পাঠিয়েছিলে তার সাথে যখন ফিজিক্যালি দেখাচ্ছ মিলছে না তথ্য, তখন কিন্তু তোমার ক্যান্ডিডেটের ক্যান্সেল হয়ে যাবে অটোমেটিক্যালি, সেটাও কিন্তু দেখো লাস্ট লাইনে তারা বলে দিয়েছে। সুতরাং জিনিসগুলো খুব যত্ন সহকারে করবে, যা যা স্টেপ আছে কাজগুলো ঠিক কোনোভাবে কিন্তু ভুলভাল করো না। নেক্সট হচ্ছে কি, লাস্ট ডেট অফ সেন্ডিং স্ক্যান কপি অফ ডকুমেন্টস টু দ্য ইনস্টিটিউট উইল বি স্পেসিফাইড ইন দ্য অ্যালটমেন্ট লেটার। ওই অ্যালটমেন্ট লেটারে খুব ভালো করে পড়ে দেখবে, সেখানেই উল্লেখ করা থাকবে যে তোমার এই ডকুমেন্ট সেন্ড করা, স্ক্যান কপি ডকুমেন্টের এগুলো সেন্ড করার লাস্ট ডেট কবে। এই ডেটটা কিন্তু খুব খেয়াল রাখবে, যেন না ওই ডেট পেরিয়ে যায়, তারপর তুমি পাঠিয়ে কিন্তু আর কোনো কিছু করতে পারবে না, তোমার সুযোগ হাত থেকে বেরিয়ে যাবে। বলা হয়েছে আফটার দ্য স্পেসিফাইড লাস্ট ডেট নো মেল উইল বি এন্টারটেন্ড। যদি ওই ডেট পেরিয়ে যাওয়ার পর তুমি তাদেরকে ডকুমেন্টস পাঠাও কিন্তু সেটা আর অ্যাকসেপ্ট হবে না। ওকে, একদম স্পষ্ট তারা বলে দিয়েছে। এবার বলা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট সেন্ড দ্য স্ক্যান কপি অফ দ্য ফলোইং ডকুমেন্টস। কি কি ডকুমেন্টস তোমাকে সেন্ড করতে হবে সেই লিস্টটা দেখে নাও। ফর অ্যাডমিশন টু ফার্স্ট ইয়ার অফ ডিপ্লোমা কোর্সেস, ডিপ্লোমার ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার জন্য যে যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো হচ্ছে কি, ফার্স্ট র্যাঙ্ক কার্ড, যেটা আমি বলেছিলাম আমাদের আগের ভিডিওতেই যে র্যাঙ্ক কার্ডটি ডাউনলোড করে রাখবে, এটা ভবিষ্যতে কাজে লাগবে। দেখো এখানে দেখতে পাচ্ছ সেই র্যাঙ্ক কার্ড যেটা তোমরা ডাউনলোড করে প্রিন্ট করে রেখেছো, সেই প্রিন্ট করা র্যাঙ্ক কার্ডের স্ক্যান কপি পাঠাতে হবে। এগুলো সবই স্ক্যান করে পাঠাতে হচ্ছে এখন আপাতত প্রাথমিকভাবে। তারপরে ফাইনাল অ্যালটমেন্ট লেটার যেটা তুমি প্রিন্ট করবে কাউন্সিলিং এর রেজাল্ট বেরোনোর পর, তুমি পেমেন্ট করার পর, যেটা সিট বুক ফাইনালি হয়ে গেল তোমার সেটারও। তারপরে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এটা স্ক্যান কপি। মাধ্যমিকের মার্কশিটের, মাধ্যমিক পরীক্ষা যেটা রেজাল্ট মার্কশিট, তারও স্ক্যান কপি। যারা বিভিন্ন ক্যাটাগরির মধ্যে বিলং করো, এসটি এসসি, ফিজিক্যাল চ্যালেঞ্জ, ওবিসি এ বি, ল্যান্ড লুজার কোটা, টিএফডব্লিউ, ইকোনমিক্যাল উইকার সেকশন, সমস্ত ক্যাটাগরির যারা রিজার্ভেশনের সুবিধা যারা পাবে, তারা যদি সেটা সেই সুবিধার মধ্যে পড়ো বা নিতে চাও, তাদেরকেও কিন্তু সেই সার্টিফিকেট বা
পর্যাপ্ত ডকুমেন্ট কিন্তু তোমাদেরকে স্ক্যান করে পাঠাতে হবে। তার সাথে কি, তুমি যে সিট বুক করলে, কলেজে ভর্তির জন্য যে পেমেন্ট করলে থ্রু এনইএফটি বা আরটিজিএস এর মাধ্যমে, সেই যে পেমেন্টের প্রুফ সেটাও তোমাকে স্ক্যান করে পাঠাতে হবে। তাহলে অ্যাকচুয়ালি কটা পাঠাতে হচ্ছে? 1 2 3 4 5 6টা ডকুমেন্টস পাঠাতে হচ্ছে। হয়তো রিজার্ভেশন জেনারেল ক্যান্ডিডেটদের জন্য হলে এই ডকুমেন্টসটা লাগবে না, কিন্তু তাদের ক্ষেত্রে 5টা জিনিস লাগবে। ওকে, নেক্সট হচ্ছে কি, যে ফর অ্যাডমিশন টু সেকেন্ড ইয়ার ডিপ্লোমা কোর্সেস। তো সেকেন্ড ইয়ার ডিপ্লোমা কোর্সের জন্য যদি দেখতে যাই, অর্থাৎ যারা ভোকলেট দিয়ে ঢুকবে তাদের জন্য র্যাঙ্ক কার্ড লাগছে, ফাইনাল অ্যালটমেন্ট লেটার লাগছে, মানে জেক্সপোর মতো এই জিনিসগুলো সেম, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগছে, মার্কশিট আর সার্টিফিকেট অফ 10+2 ভোকেশনাল, তাদের ভোকেশনালের যেটা উচ্চ মাধ্যমিক সমতুল্য যেটা ভোকেশনাল কোর্স তার মার্কশিট লাগছে। ওকে, অথবা আইটিআই থ্রুতে ঢুকতে হলে, অ্যাডমিশন নিতে হলে, তো সেই ক্ষেত্রে আইটিআই এর সার্টিফিকেট লাগছে। আর রিজার্ভেশনের জন্য সেম জেক্সপোর মতোই সেই সার্টিফিকেট লাগবে। আর যে তোমরা কলেজে ভর্তি হবে, সেই কলেজে পেমেন্ট করেছে ভর্তির যে ফিসটা, সেটারও প্রুফ তোমাদেরকে স্ক্যান করে পাঠা হচ্ছে। এই ডকুমেন্টসগুলো ফর ভোকলেট ক্যান্ডিডেট। ওকে, নেক্সট এখানে দেখো একটা কথা বলেছে, অল ক্যান্ডিডেটস হু উইল বি admitted provisionally will have to submit the following documents in original at the time of physical reporting at the concerned institute after normalization of the present situation। দেখো এটা হাইলাইট করে ওদের অফিসিয়ালি এটা হাইলাইট করে জানিয়ে দেওয়া হয়েছে ওদের ওখান থেকে, যে এখন যা যা তথ্য তুমি দিচ্ছ, ডকুমেন্ট স্ক্যান করে পারছো, এগুলো অরিজিনালি তোমাকে শো করতে হবে। যখন কলেজ খুলবে, সিচুয়েশন নর্মাল হবে, তখন কিন্তু তোমাকে এগুলো অবশ্যই দেখাতে পারতে হবে। ঠিক আছে, এবার কি বলেছে, যে সেখানে এই জিনিসগুলোর সাথে যেগুলো আরও দেখাতে হবে, সেটা হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। একটা যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগে ইঞ্জিনিয়ারিং ভর্তি হতে গেলে, অর্থাৎ শারীরিকভাবে তুমি কতটা ফিট, তার একটা তোমার দিক থেকে একটা ডক্টরের আন্ডারে, মানে ডক্টর একজন জানাচ্ছেন যে তুমি ঠিক আছো শারীরিকভাবে এবং মানসিকভাবে, তার যে একটা শংসাপত্র সেটা লাগছে। তারপরে তোমার লাগছে অ্যান্টি র্যাগিংয়ের একটা এফিডেভিট, সেগুলো ফর্মেট সব নিচে দেওয়া আছে, তোমরা দেখতে পেয়ে যাবে নোটিশে গিয়ে, এবং তোমরা সেটা ডাউনলোড করার অপশন থেকে ডাউনলোড করে নেবে বা প্রিন্ট করিয়ে নেবে। আর ডোমিসাইল সার্টিফিকেট, অর্থাৎ যে যেখানে স্থায়ী বাসিন্দা তার একটা সার্টিফিকেট লাগছে। তাহলে এই তিনটে জিনিসও কিন্তু তোমাকে ফিজিক্যালি যখন কলেজ খুলবে, উপরে সমস্ত ডকুমেন্টসগুলোর সাথে এগুলো অবশ্যই দেখাতে হবে বা জমা দিতে হবে। ওকে, এবারে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটার মধ্যে কি বলা আছে, ক্রাইটেরিয়া বেশি কিছু নেই। প্রথম আছে নো কালার ব্লাইন্ডনেস, যেটা অর্থাৎ যেটাকে আমরা বর্ণান্ধ বলি, এটা থাকা চলবে না, অর্থাৎ রং চিনতে পারে সক্ষমতা থাকতে হবে ঠিকঠাকভাবে। 2 নম্বর বলেছে ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ফিট হতে হবে। 3 নম্বর বলা হয়েছে এবেল টু পারসিউ টেকনিক্যাল কোর্স কমপ্লিট করার জন্য যে ক্যাপাবিলিটি দরকার সেটা থাকতে হবে বা এবিলিটি দরকার। ওকে, এই জিনিসগুলো প্রাথমিক বলা আছে, এবং সেটা কোনো একজন ডক্টরের কাছ থেকে করাতে হবে। সেই যে ডক্টরের কাছ থেকে করাবে, সেই ডক্টরের যেন সিগনেচার সেই সার্টিফিকেটে থাকে, অবশ্যই দেখে নেবে, এবং একটা সিল, যেটা অফিসিয়াল সিল হয়, সেটা যেন থাকে, এবং সেই ডক্টর রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই সার্টিফিকেটে মেনশন থাকতে হবে। এই জিনিসগুলো একটু দেখে নেবে সার্টিফিকেট করানোর সময়। ওকে, নেক্সট হচ্ছে অ্যান্টি র্যাগিংয়ের যে একটা ফর্ম ফিল আপ করতে হয় তোমাদের A4 পেজে, সেটাও তোমাদেরকে শো করতে হবে। তোমরা সেটা নানাভাবে তোমরা এটা জানতে পেরে যাবে। এখানে আমি ডিটেলস বেশি বলছি না, ভিডিওটা লেন্দি হয়ে যাবে, সেই কারণে, বা আমরা পরে হয়তো এটার জন্য আলাদা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। নেক্সট হচ্ছে যে এখানে যে ফরম্যাটগুলো দিয়ে দিয়েছে ওরা, একটু দেখে নাও। যে টিউশন ফি ওয়েভার স্কিম যারা করেছিলে, আমরা আমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে এই পরিষেবার মধ্যে কারা পড়বে, সেটা একটু দেখতে চাইলে আগের ভিডিওর লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একটু দেখে নেবে। তো তাদেরকে এই ফরম্যাটটা ফিল আপ করে, এই ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে। তারপরে যে অ্যান্টি র্যাগিং এর জন্য দুটো অ্যাকচুয়ালি কপি জমা দিতে হচ্ছে, অ্যানসেক্সর 1 অ্যানসেক্সর 2। একটা হচ্ছে স্টুডেন্টের পক্ষ থেকে, একটা হচ্ছে তার গার্জেনের পক্ষ থেকে। ঠিক আছে, অ্যান্টি র্যাগিং জিনিসটা কি, যে কলেজে যে একটা র্যাগিং বলে একটা যে ইলিগাল যে সিস্টেম, সেটার এগেনস্টে এটা অফিসিয়াল একটা পদক্ষেপ। ওকে, এটা তোমাকে সমস্ত কিছু রেডি করে ভর্তির সময় এগুলো জমা দিতে হবে, নিয়ে যেতে হবে। আশা করি সবার সমস্ত কিছু বোঝা গেছে। এরপরে পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করবো সকলকে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। থ্যাংক ইউ।